Mirchi Plus presents Har Him Horror. মিতুলকে শুধু আমি একাই দেখতে পাই। ও শুধু আমার সঙ্গেই কথা বলে, আমারই কাছে আসে, আর কেউ ওর অস্তিত্ব জানে না। আমি কখনো জানাইও নি, কেউ বিশ্বাস করবে না। প্রথম দিকে একবার জানিয়েছিলাম মাকে, মা পুরোটা হেসেই উড়িয়ে দিয়েছিল। তখন আমি ক্লাস 4-এ পড়ি। বাংলা দিদিমণি ক্লাসে কাজলা দিদি পড়িয়েছিলেন সেদিন। সন্ধে পড়তে বসে আমিও বেশ সুর করেই পড়ছিলাম। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। আমার পড়ার জায়গা ছিল বড় ঘরের 3 দিক খোলা বারান্দা। আমাদের বাড়িতে 2টো ঘর, একটা টিনের দোতলা যেটাকে আমরা বলতাম বড় ঘর, আর একটা খড়ে ছাওয়া রান্না আর খাওয়ার ঘর। বড় ঘরটা দক্ষিণমুখী। বাঁদিকে যেখানে ঘরটা শেষ হয়েছে সেখানে বাগানের দিকে যাওয়ার জন্য 3 ফুটের মতো একটা গলিপথ রেখে তারপর পশ্চিমমুখী রান্নাঘর। আমার পড়ার খাটটা ছিল বড় ঘরের বারান্দার ঠিক এইখানটায়। একদিকে বাগান আর সামনে রান্নাঘরের চটের বেড়া। যে সময়ের কথা বলছি তখন আমাদের বাগানে দিনের বেলাও ঠিকমতো আলো ঢুকতো না। আম, সুপুরি, নারকেল, আমড়া, কাঁঠাল কি না ছিল সে বাগানে। বিকেল ঘুরতে না ঘুরতেই বাগান পুরো অন্ধকার হয়ে যেত। সন্ধ্যের সময় দিদিমা যখন বারান্দায় হ্যারিকেন জ্বালিয়ে যেতেন, আমিও খেলা শেষ করে হাত পা ধুয়ে এসে পড়তে বসতাম। তখন বাগানটাকে মনে হতো আলো আঁধারির সীমানা। হ্যারিকেনের নরম সোনালি আলো বাগানের প্রাচীন অন্ধকারে নিমেষে ঝাঁপ দিত, যেমন পাহাড়ের খাঁড়াইয়ে এসে ঝাঁপ দেয় ঝর্ণার জল। মাঝে মধ্যে মনে হতো বাগানের গভীর থেকে এই বুঝি কোনো প্রাগৈতিহাসিক অপার্থিব জীব একছোটে বেরিয়ে এসে তছনছ করে দেবে পার্থিব সমস্ত কিছু। একা কখনো পড়তে বসতে পারতাম না, আমি বরাবরই বড্ড ভীতু। আমিও পড়তে বসতাম আর দিদিমাও আমার পাশে বসে তালপাতার পাখায় আমাকে হাওয়া করতেন। সেদিন রান্নাঘরের কি একটা কাজে দিদিমা উঠে গেছেন। অন্যদিন হলে দিদিমার পিছু পিছু আমিও চলে যেতাম। সেই সন্ধ্যায় কবিতাটা পড়তে পড়তে এতটাই মগ্ন হয়ে গেছিলাম, খেয়ালই করিনি কখন দিদিমা উঠে গেলেন, কিংবা হয়তো খেয়াল করেছিলাম ক্ষণিকের জন্য। কিন্তু যে ঘটনা আমার সঙ্গে ঘটতে চলেছিল, হয়তো তার সুতীব্র মায়াবী আকর্ষণ আমার মন অনেক আগে থেকেই টের পেয়েছিল। সেই উন্মাদনাই আমার মনকে বাধ্য করেছিল বেখেয়ালি হতে। কবিতাটা পড়া যখন শেষ হলো তখন আমি বুঝতে পারলাম দিদিমা আমার কাছে নেই। মুহূর্তে বুকটা কেঁপে উঠল, আর সঙ্গে সঙ্গে কানে এলো একটা মুখ চাপা মেয়েলি হাসি। চমকে ঘাড় ঘুরিয়ে তাকালাম বাগানের দিকে। তাকিয়ে দেখি আমারই বয়সী কিংবা হয়তো আমার চেয়ে 1-2 বছরের বড় একটি মেয়ে নীল রঙের ফ্রক পরা আমার দিকে তাকিয়ে হাসছে। যে সমস্ত প্রাগৈতিহাসিক বিভীষিকার মুখ এতদিন কল্পনা করেছিলাম, তার মধ্যে কোথাও এমন মিষ্টি একটা বাচ্চা মেয়ের মুখ ছিল না। তাই বোধহয় আমি ভয় পেলাম না, উল্টে একটু আবেগপ্রবণ হয়ে গেলাম। নরম গলায় বললাম, কে তুমি? কাজলা দিদি? মেয়েটি হাসতে হাসতেই বলল, আমাকে তো দিদি মনে হয়। তাহলে কে তুমি? আমি মিতুল। নিজের নাম বলে ফিক করে হেসে মিতুল বলল, কি ভিতুরে তুই? মিতুলের খোঁচা আমাকে আমূল বিদ্ধ করল। স্পষ্ট গলায় বললাম, আমি আমি মোটেই ভীতু না। তাই বুঝি? তাই তো দিদিমা উঠে গেছে দেখে ভয় পেলি। আমারই বয়সী এক পুঁচকে মেয়ে আমার দুর্বলতা নিয়ে এইভাবে আমাকে অপমান করছে, ব্যাপারটা আমার একদমই সহ্য হলো না। আমিও তুইতে নেমে এসে বললাম, কে বলেছে তোকে আমি ভয় পেয়েছি? আমি অনেক সাহসী, রোজ এখানেই পড়তে বসি। তুই তো আরো ভীতু, পড়ার ভয় সন্ধ্যার পর বাইরে ঘুরে বেড়াচ্ছিস। বাড়িতে জানতে পারলে না। এই হ্যাঁ রে, তোর বাড়ি কোথায়? আগে তো তোকে দেখিনি। মিতুল বলল, আমার বাড়ি তুই চিনবি নে,
আমার বাড়ি ছাড়। তুই কিন্তু কবিতাটা বেশ ভালোই পড়িস, পুরোটা শুনলাম। আমার দিদিও আমাকে এরকম সুর করে পড়াতো কবিতাটা। নিজের প্রশংসা শুনে এবার একটু নরম হলাম আমি। সহজভাবে জিজ্ঞেস করলাম, কে তোর দিদি? মিতুল মুখটা একটু গম্ভীর করে নিচু গলায় বলল, ওই যে কাজলা দিদি, উনি আমার দিদি। আমি এবার অবাক হলাম। কাজলা দিদি তোর দিদি? সত্যি? এই আমায় একদিন দেখা করাবি? মিতুলের হাসি আবার ফেরত এলো। হ্যাঁ, করাবো। এই আজ আসি, তো দিদিমা আসছেন, কাল আবার আসবো, তখন কথা হবে। ভালো কথা। তোর নাম কি রে? অমিত। মিতুল ঝাঁপ দিল বাগানের অন্ধকারে। দিদিমাও ফিরে এলেন কিছুক্ষণ পর। আমার মুখে হাসি দেখে উনি ভাবলেন আমি বুঝি ওর ফিরে আসায় হাসছি। বললেন, তুই এত মন দিয়ে পড়তিলি তাই তোরে আর ডাইনি। আমি কোনো উত্তর দিলাম না। আবার কবিতাটা পড়া শুরু করলাম। দিদিমার কাছ থেকে লুকিয়ে গেলেও মাকে আমি মিতুলের কথা জানিয়েছিলাম 2-3 সপ্তাহ পর। অবশ্য জানিয়েছিলাম বললে ভুল হবে, জানাতে হয়েছিল। সেদিন মিতুল পড়ার সময় আসেনি, এসেছিল গভীর রাতে। আমি ছোটবেলায় দিদিমার সঙ্গে ঘুমোতাম। সেদিন রাতে হঠাৎ কার একটা স্পর্শে আমার ঘুম ভেঙে গেল। আমার মনে হলো কেউ যেন আমাকে চাপা গলায় ডাকছে। চোখ মেলে দেখি একটা ছায়ামূর্তি আমার খাটের পাশে দাঁড়িয়ে আছে। মূর্তির উচ্চতা মোটামুটি আমার মতোই। আমার মন থেকে একটাই নাম বেরিয়ে এলো, মিতুল। ছায়া ঘাড় নাড়ল। হ্যাঁ রে, চলে এলাম। আমি সন্তর্পণে বিছানা ছেড়ে বাইরে এলাম। ফিসফিস করে বললাম, এত রাতে কেন এসেছিস? মিতুল বলল, তুই কাল চকোবার আইসক্রিমের কথা বলছিলি না, সে আইসক্রিমটা নিয়ে এলাম। কথাটা শেষ করে আমার দিকে একটা চকোবারের প্যাকেট এগিয়ে দিল। চকোবার আমার খুব পছন্দের আইসক্রিম। তখনও আমাদের ওদিকে ইলেকট্রিসিটি যায়নি, ফলে সচরাচর তেমন আইসক্রিম পাওয়া যেত না। 3 কিলোমিটার দূরের গ্রামের বাজারে যেতে হতো, যেখানে ইলেকট্রিসিটি আছে। একটাই আইসক্রিমের দোকান ছিল বাজারে। আমি বিস্মিত হয়ে বললাম, কোথায় পেলি? মিতুল বলল, চুরি করে এনেছি বাজারের ওই দোকান থেকে। দিনের বেলা দোকান খোলা থাকলে তো চুরি করা যায় না, তাই রাত হলো। মিতুলের কথায় হাসি পেল আমার। বড্ড ফাজিল মেয়ে। পরদিন মা ঘরের মেঝেতে চকোবারের প্যাকেটটা দেখে জিজ্ঞেস করল, এটা কোথায় পেয়েছিস? সত্যি কথাই বললাম মাকে, একটা মেয়ে দিয়ে গেছে কাল রাতে। মা বিশ্বাস করল না। আমার পুরো কথাটাই হেসে উড়িয়ে দিল। ভাবলো আমি নির্ঘাত স্কুলে গিয়ে খেয়েছি। ক্রমশ আমি ক্লাস 4 পেরিয়ে 5-এ উঠলাম, 5 থেকে 6, 7, 8। মিতুলও আমার সঙ্গে সঙ্গে বড় হলো। ক্লাস 12-এ প্রথম প্রেমে পড়লাম আমি। আমাদের স্কুলেরই ক্লাস 11-এর একটা মেয়ে, হিমিকা। যেদিন আমাদের প্রেম শুরু হলো সেদিন রাতেই মিতুলকে বললাম হিমিকার কথা। মিতুল চুপচাপ সব শুনল, কোনো উত্তর দিল না। 2 দিন পর স্কুলে গিয়ে দেখি হিমিকার সারা মুখে অজস্র পিন ফোটানোর দাগ। ওর চেহারা দেখে আমি চমকে উঠলাম। জিজ্ঞেস করলাম, এ কি রে, এসব কি করে হলো? হিমিকা বোকার মতো আমার দিকে তাকালো, ঘাড় নেড়ে বলল, আমি তো জানি না, সকালে ঘুম থেকে উঠে দেখি এই অবস্থা। রাতে মিতুল জিজ্ঞেস করল, হ্যাঁ রে, হিমিকা কেমন আছে রে? ওর প্রশ্নের গভীরে লুকিয়ে থাকা শ্লেষটা ধরতে আমার খুব একটা অসুবিধা হলো না। জিজ্ঞেস করলাম, ওর মুখে ওইসব তুই করেছিস বুঝি? মিতুল মুখ টিপে মুচকি হাসল, একেবারে প্রথম সন্ধ্যের মতো। আমার রাগ হলো, কেন করেছিস? মেয়েটা কষ্ট পাচ্ছে। মিতুল আমার প্রশ্নের কোনো উত্তর দিল না। কিছুক্ষণ মাথা নিচু করে থেকে তারপর বলল, হিমিকা মেয়েটা ভালো না রে, ওর সঙ্গে প্রেম করিস না। প্রেম অবশ্য করতেও পারলাম না।
হিমিকার বাবার ছিল ট্রান্সফারের চাকরি। মাসখানেকের মধ্যেই অন্য জেলায় ট্রান্সফার হয়ে গেলেন। সেশনের শুরুর দিকে হওয়ায় হিমিকাও স্কুল ছেড়ে বাবার সঙ্গে চলে গেল। তারও প্রায় মাস 6 পর একদিন দুপুরে বাড়িতে কেউ ছিল না, আমি একা ঘরে শুয়ে গল্পের বই পড়ছিলাম। তখন মিতুল এলো। মিতুলের এমন হঠাৎ চলে আসায় আমি এখন আর খুব একটা অবাক হই না। আমি জানি পৃথিবীর সমস্ত দরজা জানলা বন্ধ করে রাখলেও মিতুল ঠিকই আমার কাছে আসবে। সেদিন ওর চোখ জোড়ার দিকে তাকিয়ে আমি কেমন যেন মুহূর্তের মধ্যে হারিয়ে গেলাম। অপূর্ব সেজে এসেছিল সেদিন মিতুল। সেই মিতুল যে একটা ছোট্ট ফ্রক পরে এক সন্ধ্যায় এসে দাঁড়িয়েছিল আমার বারান্দায়। মিতুলও বুঝি এমন কিছুই চাইছিল। কথা বলতে বলতে ক্রমশ ঘনিষ্ঠ হয়ে এলাম আমরা দুজন। তারপর তার আর পর নেই। এখন আমার বয়স 28। পড়াশোনার পাঠ চুকিয়ে একটা চাকরি করছি। বাড়ির লোক উঠে পড়ে লেগেছে বিয়ে দেওয়ার জন্য। প্রায় রোজই একটা করে মেয়ের ছবি এনে আমার টেবিলে রেখে যাচ্ছে। আমি একটা ছবিও দেখিনি, দেখতে চাইও না। মিতুলও আমাকে দেখতে দেয় না। ছবি টেবিলে রেখে মা ঘরের বাইরে যেতেই দগদগে লাল কালি দিয়ে ছবির মেয়েটার মুখটা কেটে দেয়। ও বলা হয়নি, মিতুল এখন আমার সঙ্গে 24 ঘন্টাই থাকে। মিতুল আর আমি আর মিতুল। বাড়ির লোককে এখন আমি কিভাবে বোঝাই আমার দ্বারা মিতুল ছাড়া অন্য কারো সঙ্গে এক ঘরে থাকা এই জীবনে সম্ভব নয়। জীবনের পরেও কি সম্ভব হবে সেটাও জানি না। শুনলেন হাড় হিম হরর। নিবেদনে মির্চি প্লাস